বিয়ের সময় মেয়েরা প্রাধান্য দেয় একটি একজন সুদর্শন পুরুষ এবং ওর বাবার মতো আদর্শবান একজন ছেলে। কিন্তু আমি সেটা কখনো চাইনি, কারণ আমি আমার বাবাকে ঘৃণা করতাম। আমার বাবা ছিলেন খুবই খারাপ, সারাক্ষণ আমার মাকে মারধর করতেন। ছোটবেলা থেকেই যখন আমাদের একটু বুঝ হয়েছে, শুধু দেখতাম যে আমার বাবা আমার মাকে অত্যাচার করতেছেন। সেজন্য আমার বিয়ের সময় আমার সেটা ফিলও হয়নি যে আমার বাবার মতো কোনো ছেলে আমার জীবনে আসুক। আমাদের অভাবের সংসার ছিল। ছোটবেলা থেকে যখন বুঝ হয়েছে, দেখতে পেয়েছি আমার মা সেলাই কাজ করে আমাদের খরচপাতি চালাতেন। আর ওই ছোটবেলা থেকে দেখেছি যে আমার বাবা একটি চায়ের দোকানে যেতেন, তাও মাঝে মধ্যে যেতেন, সবসময় যেতেন না। সংসারে সবসময় অভাব অনটন লেগে থাকতো। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে সেলাই করে করে মানুষের বাসায় কাজও করেছেন, কয়েকদিন করে আমাদেরকে 4 বোনকে লালন পালন করেছেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করছি, খুবই দুঃখের একটি স্টোরি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই গল্পটি কিন্তু একদমই রিয়েল। আমি একজনের আপুর জীবনের সত্যি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা ছিলাম 4 বোন। 4 বোনের মধ্যে আমাদের কোনো ভাই ছিল না। আমাদের খুবই অভাবের সংসার ছিল। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করিয়েছেন। আমরা গরিব হওয়ার পরও কিন্তু আমরা পড়াশোনা 4 বোনই অনেক ট্যালেন্টেড ছিলাম। আমাদের স্কুলের রেজাল্ট সবসময় আমাদের ফার্স্ট আসতো। আমরা 4 বোনই পড়াশোনায় আমরা খুবই ভালো ছিলাম। এই সৃষ্টিকর্তা হয়তো একটা জিনিসই আমাদেরকে ভরপুর করে দান করেছেন। আমরা কিন্তু খুবই গরিব ছিলাম। এমন একবেলা গিয়েছে যে আমরা খাইনি, দুবেলা আমরা খাইনি, রাতে একবেলা শুধু খেয়েছি। সকালে শুধু পানি খেয়ে স্কুলে যেতাম। অনেক গরিব ছিলাম আমরা, কারণ আমার বাবা তেমন কাজ করতেন না। আর আমার বাবা কাজ না করার পরও আমার মা কাজ করতেন, তারপরও দেখতাম আমার বাবা সারাক্ষণ আমার মাকে গালাগালি করতেছেন এবং মারধর করতেন, খুবই মারধর করতেন। তখন ছোট বাচ্চা ছিলাম, অন্য রুমে গিয়ে লুকিয়ে পড়তাম যে বা আব্বু এসে যদি আমাদেরকেও মারেন। অনেক গালাগালি করতাম আমার আব্বু যে 4টা মেয়ে জন্ম দিয়েছে, যে একটি ছেলে জন্ম দিতে পারলি না। ও কত পাশে গালাগালি আর কি যে মানসিক শারীরিক অত্যাচার আমার বাবা করতেন। সেজন্য বাবার প্রতি একটি ঘৃণা তৈরি হয়ে গেছিল আমাদের, যে আমরা বড় হয়ে আমাদের বাবার মতো কোনো পুরুষ আমাদের জীবনে আসুক, আমরা এরকম চাইনি। আমার মা অনেক কষ্ট করে আমাদের টিফিনের টাকা দিতেন। আমরা 4 বোন সেটা না খেয়ে রেখে দিতাম। আমাদের খাতা কলম সেটা দিয়ে আমরা কিনতাম। তবুও আমরা কোনোদিন কষ্ট করিনি, কারণ আমরা 4টা বোনই অনেক ট্যালেন্টেড ছিলাম, যে কারণে টিচাররা আমাদেরকে অনেক আদর করতেন। আর গ্রামের প্রায় সবাই জানতো যে আমাদের ফ্যামিলির অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক খারাপ ছিল। পড়াশোনা ভালো হওয়ার কারণে আমরা স্কুলে অনেক আদর পেতাম। তো দেখতে দেখতে আমরা 4 বোনই বড় হয়ে গেলাম। আমরা যখন ছোটবেলা ছিলাম, আমরা খালারা ওনার মেয়েদের এবং মামারা ওনার মেয়েদের পুরাতন কাপড় দিতেন। আমরা সেগুলোই পরে পরে বড় হয়েছি। যাই হোক, বড় হয়েছি যে অনেক স্বপ্ন, বড় হয়ে একটা চাকরি করব। আমার বড় বোন ডিপ্লোমা এরই মধ্যে কমপ্লিট করে ফেললেন। আমি 3 নম্বর ছিলাম বোনদের মধ্যে। ডিপ্লোমা কমপ্লিট করার পর আমার বোনের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে লাগলেন, কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে অনেকে আমাদের সাথে আত্মীয়তা করতে চায় না। এরই মধ্যে গ্রামের লোকজন অনেক বলা বলি করা শুরু করলো যে এই ঘরে 4টা মেয়ে, কোনো ছেলেও নেই, ওদের কি হবে, একটা মেয়েরও এখনো বিয়ে হয়নি, অনেক বয়স হয়ে যাচ্ছে। আমাদের গ্রামে তখন একটা চলছিল যে 14-15 বছর হয়ে গেলেই মেয়েদের বিয়ে দেওয়া হতো। সে জায়গায় আমার বোন ডিপ্লোমা করে ফেলেছে। আমরা অনেক বুড়ো, কম্পেয়ারিং করলে আদার পার্সনের সাথে আমরা অনেক বুড়ো হয়ে গেছি। তো গ্রামের লোকজন আমাদেরকে অনেক প্রেশার দিতে লাগলো, অনেক বলাবলি করতে লাগলো। তো যাই হোক, একটা বিয়ের প্রস্তাব আসলো একটা বয়স্ক একটা লোকের সাথে। বাধ্য হয়ে আমার আম্মু আব্বু কি করবে, আমাদের বড় আপুর বিয়েটা দিয়ে দেন। বড় আপুর বিয়ে দেওয়ার পর আমরা শুনতে পেলাম যে আমার বড় দুলাভাই, উনি আগের একটা বিয়ে হয়েছে, ওনারা এটা না জানিয়ে আমাদের সাথে সম্পর্কটা বিয়েটা করিয়েছেন। তো আর কি করা, আমাদের কিছু করা নেই, কারণ আমরা গরিব। এর 6 মাস পর আরেকটি বিয়ের প্রস্তাব আসলো আমার মেজো আপুর জন্য। তো আমরা ওই দুলাভাইকে দেখিনি, না ওনার মা বাবা এসেছিলেন, এসে বিয়েটা পড়িয়ে ঠিক করে নিলেন। তার 1 সপ্তাহ পর ওনারা বোন নিয়ে আসলেন। আসার পর তখন আমরা দেখলাম যে তখনই আমরা দুলাভাইকে দেখতে পেলাম যে অনেক মোটা এবং কালো, কি অদ্ভুত দেখতে, একদমই ভালো লাগেনি। কিন্তু আমার মেজো বোনটা একটু সুন্দর ছিল, কিন্তু আমাদের কিছু করার ছিল না, কারণ আমরা গরিব। আমরা কি করব, আমরা দুবেলা খেতেও পারি না। সে জায়গায় আমাদের বিয়ে হওয়া মানে অনেক কিছু। তো বাধ্য হয়ে আমার মেজো বোনের বিয়েটাও সেখানে হয়ে যায়। বিয়ে হওয়ার কিছুদিন পরে শুনতে পেলাম উনিও বিবাহিত, ওনার 2টা বাচ্চা আছে। তো আমরা গরিবের সাথে সবাই ছলনা করে, প্রতারণা করে, তো আর কিছু করার নেই। তো কিছুদিন পর আমিও ডিপ্লোমাতে অ্যাডমিশন নিলাম। আমার আম্মু বলে যে তুমি ডিপ্লোমাটা কমপ্লিট করে ফেলো। আমার আম্মু যাই করুক, আমাদেরকে 3 বেলা না খাওয়াতে পারলে কিন্তু আমাদের পড়াশোনাটা কোনোদিন আমার আম্মু কমতি করেনি। ওনার জান প্রাণ দিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছেন।
তো ডিপ্লোমা ভর্তি হওয়ার জন্য আমি যখন ২-১ দিন ক্লাস করার পর আমি হঠাৎই একদিন কলেজের সামনে আমি পড়ে যাই। পরে আমার হাতটা একটু মুচড়ে যায়। তো মুছার ঠিক করার জন্য আমি গিয়েছিলাম আমি একজন ডাক্তারের কাছে। তো ওইখানে আম একজনের সাথে আমার পরিচয় হয়। উনি বললেন যে, "আপনার তো কি সমস্যা হয়েছে? অনেক টাকা লাগবে।" তখন আমি মানে ঘাবড়ে যাই যে, আমার সাথে তো এত টাকা নাই, আমি কি করব? তখন একটা লোক আমাকে বলেছিল যে, "আচ্ছা আমি আপনাকে হেল্প করতে পারি।" তো আমি বললাম যে, "না আমি তো আপনাকে চিনি না। আর আমার এত সামর্থ্য নাই যে আমি আপনাকে টাকাটা ফেরত দেব।" তো ওই ডাক্তারই আমাকে বলল যে, "তুমি অমুকের মেয়ে না?" আমি বললাম যে, "হ্যাঁ।" তো বলল, তোমার তো অনেক বড় হয়ে গেছে। তুমি এখনো পড়াশোনা করো? তোমার এখনো বিয়ে হয়নি?" তো ওই ছেলেটার সামনে যখন আমাকে বলতেছিলেন আমার অনেকটা মানে অপমানিত বোধ করেছিলাম আমি। তখন আমি রাস্তায় ফিরে আসলাম। উনার সাথে ট্রিটমেন্ট না করে আমি চলে আসলাম। এসে আমি অনেক কান্না করেছি সমস্ত রাস্তা। যে আল্লাহ কি একটা কপাল আমাদের দিলে। সমস্ত জীবনই কাটলো আমাদের। ছোটবেলা থেকে এই টিনেজার বয়সটাও কেটে দিলাম আমরা। মানুষের অভাব অনটনে। এখন মানুষদের কথা শুনতে হয় বড় হয়েও। বাসায় এসে জায়নামাজ বসিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহকে বলতাম, "আল্লাহ তোমরা আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। এত কষ্ট আর সহ্য করা যায় না। পড়াশোনা করেছি তারপরও মানুষ বলতেছে যে বয়স হয়ে গেছে, বিয়ে এখনো হচ্ছে না। এত দুঃখ কষ্ট লাইফে আর কি করব?" তো এভাবে নিরাশা হয়ে গিয়েছিলাম আমি। অনেক কান্নাকাটি করলাম আল্লাহকে। পরের দিন সকালে বেলায় হঠাৎই নট সকালবেলা সন্ধ্যার সময় আমার আম্মু ছিলেন ধান ক্ষেতে, ওনারা ধান কাটতেছিলেন। আমি বাসায় একা ছিলাম। তখন ওই ২ জন আন্টি দেখলাম বাসায় আসলেন। এসে বললেন যে, "তোমার আম্মু কোথায়?" আমি বললাম যে, উনি তো এখানে না।" তখন বললেন যে, "আচ্ছা তোমার বড় কেউ কি আছে বাসায়?" আমি বললাম যে, "হ্যাঁ, আমার চাচী আছে পাশের বাসায়।" তখন আমি দৌড়ে গিয়ে চাচীকে নিয়ে আসলাম যে ২ জন মহিলা এসেছেন। তো উনারা এসে আমার চাচীকে বললেন যে, "এই মেয়েটাকে আমরা গতকালকে দেখেছি বাজারে। তো ওকে আমাদের পছন্দ হয়েছে। আমাদের ছেলের জন্য ওকে আমরা নিতে চাই। ওর আব্বু-আম্মুকে ডাক দাও।" তখন আমার চাচী দৌড়ে গিয়ে আমার আব্বু-আম্মুকে নিয়ে আসলেন সন্ধ্যার সময়। উনারা আসলেন, আসার পরে ওই জায়গায় বসে আমার বিয়েটা ঠিক করা হলো যে ২-৩ দিন পর উনারা এসে আমাকে নিয়ে যাবেন। তো আমার বর কি করে কিছুই জানি না আমরা। পরের দিন আমার আব্বু আমার মামাকে নিয়ে উনাদের বাড়িতে গেলেন, গিয়ে সেখানে বিয়েটা ঠিক হয়ে যায়। ২ দিন পরে উনারা এসে আমাকে নিয়ে যান। আমি আর কিছুই করতে পারিনি। যদিও আমার বিয়েতে তেমন মত ছিল না। আমি চাচ্ছিলাম যে আমার ডিপ্লোমাটা কমপ্লিট হোক, কিন্তু আমার বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। তো বিয়ে হওয়ার পর আমার শিক্ষিত হওয়ার কারণে আমার শ্বশুর-শাশুড়ি আমাকে অনেক আদর করেছেন। আমার হাসব্যান্ড ২৯ দিনের মাথায় বিদেশ চলে যান। উনি সৌদি আরবে থাকতেন। ওইখানে উনি ফিরে যান। যাওয়ার পর কেমন জানি উনি একটু এলোমেলো হয়ে গেলেন। আমাকে একটু কমই কল দিতেন। আমি কল দিলেও প্রায় সময় বলতেন যে উনি কাজে ব্যস্ত। এরই মধ্যে আমি প্রেগন্যান্ট হয়ে যাই। ২৯ দিনের মাথায় উনি চলে গেছে। আমি ১ম মাসে আমি প্রেগন্যান্ট হয়ে যাই। প্রেগন্যান্ট হওয়ার কারণে আমার শরীরে অনেক অসুস্থ, মানে আমি অনেক দুর্বল ফিল করতেছিলাম। তার ১ মাস পর আমার ডিপ্লোমার এক্সামটা চলে এসেছে। তো আমি পরীক্ষা দিতে চাই। আমার হাসব্যান্ডকে কল করে বললাম যে, "দেখেন আমার তো এক্সাম, আমি এটা কমপ্লিট করতে চাই। আমি কি আমার বাপের বাড়িতে যেতে পারবো?" এর মধ্যে আমি বলে রাখি যে আমার যখন বিয়ে হয়, যখন আমার আব্বু বিয়ের পরের দিন আসেন যে আমাকে নাইও নিতে, তখন আমার আব্বু অটো রিক্সা নিয়ে এসেছিলেন। আমার মামা আর আমার আব্বু সেটা দেখে আমার শ্বশুর অনেক রাগ করেছেন। উনাদের নাকি ইজ্জতটা চলে গিয়েছে। আমরা কেন লাইটেস বা বড় গাড়ি কোনো নিয়ে আসলেন না। উনাদের খুবই লজ্জা লেগেছে। তো এরপর উনারা আমাকে আর কখনো আমার শ্বশুরবাড়ি বাবার বাড়িতে যেতে দেয়নি এই বিয়ের ৩ মাসের মধ্যে। তারপর উনারা এই ইস্যুটা তুলে ধরলেন। আমার হাসব্যান্ড বললেন যে, "না, তোমার আব্বু-আম্মু আমাকে কিছুই করতে ছিলেন না উনারা। তুমি এখানে যাওয়ার প্রয়োজন নেই।" আমি বললাম যে, "দেখো আমার পরীক্ষা আমার আম্মুর বাসা থেকে একদমই দাঁড়ে। আমি পরীক্ষাটা দিয়ে ২ দিন পরে চলে আসবো।" তারপর আমার হাসব্যান্ড বললেন, "আচ্ছা যাও।" তারপর আমি চলে গিয়েছি। ২ দিন পরেই আমি কথা মতো ফিরে আসলাম। আসার আসার পর তারপরও দেখি যে আমার হাসব্যান্ড কেমন জানি আমার সাথে ফোনে কথা বলতে চায় না। তখন হঠাৎ একদিন আমার শাশুড়িকে শুনতে পেলাম যে একটা মেয়ের সাথে কথা বলতেছেন। মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে। মেয়েটা বলতেছে যে, "আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি। ও তো আমাকে রেখে বিয়ে করে ফেলেছে।" তখন আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে, "মা, মেয়েটা কে?" তখন আমার শাশুড়ি বলেন যে, "তোমার কাছে তো আর লুকিয়ে লাভ নেই। তুমি তো দেখতে সুন্দর না, আর মেয়েটা অনেক সুন্দর। আমার ছেলে ওই মেয়েটাকে পছন্দ করেছিল। কিন্তু আমরা মাঝপথে তোমাকে পছন্দ করে ফেলেছিলাম, সেজন্য ওদের আর বিয়েটা হয়নি। এখন মেয়েটা বলতেছে যে তোমার হাসব্যান্ডকে বিয়ে না করলেও মারা যাবে।" আমি কিছুই বলিনি। আমি শুধু দীর্ঘ একটা শ্বাস ফেলে আমি চলে এসেছিলাম। আমিও কয়েকদিন ধরে বুঝতে পারছিলাম যে আত্মীয়স্বজনরা আ অনেক কথা বলতেছে যে মেয়েটা তো কালো। ওর চুল লম্বা আছে, কিন্তু শিক্ষিত আছে, কিন্তু ও দেখতে একদমই সুন্দর না। ওর মেয়েটা কিন্তু খুবই অপরূপা সুন্দরী। কিভাবে যেন আমার হাসব্যান্ডের সাথে ফেসবুকে ওর সাথে পরিচয় হয়। তো আমার হাসব্যান্ড কিন্তু ওই মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছেন। উনি
ওকে সময় দিচ্ছে না আমাকে না দিয়ে, সেটা আমার বুঝতে বাকি রইল না। তো এর কিছুদিন পর আমার আরো কয়েকটা এক্সাম রয়েছিল। আমি আমার শাশুড়িকে বললাম যে, "মা আমি এক্সামটা দিয়ে আসি বাবার বাড়িতে ৩ দিনের জন্য।" তখন আমার শাশুড়ি বললেন, "আমি জানি না, তোমার হাসব্যান্ড যদি তোমাকে পাঠায় তাহলে তুমি যাও।" তখন আমি আবারও হাসব্যান্ডকে জিজ্ঞেস করলাম। উনি বললেন যে, "আচ্ছা যাও, তুমি ৩ দিন পর চলে এসো।" তখন আমি আমার আব্বুকে কল করলাম। আমার আব্বু বাসায় ঢুকতে আমার শাশুড়ি অসুস্থতার ভান করে শুয়ে পড়লেন। আমার আব্বুকে সালামটুকুও করলেন না। যাই হোক, তখন আমি আমার আব্বুকে খাইয়ে দাইয়ে রাতের বেলা শাশুড়িকে বলে চলে গেলাম যে, "মা আমি ২ দিন পর চলে আসবো। মাত্র ২টো সেলোয়ার কামিজ আমি নিয়ে এসেছি আমার সাথে। যে আমি তো ২ দিন পরেই চলে যাব।" আমি চলে এসেছি। আসার পর আমার হাসব্যান্ড সাথে কল দিয়েছেন। দিয়ে আমার আম্মুর মোবাইলে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলেন যে, "তুমি আমার আম্মুকে অসুস্থ রেখে তুমি কিভাবে আসলে? তুমি আসলে বউ তুমি প্রমাণ করেছো। তুমি আমার আম্মুকে দেখতে পারো না। তুমি যদি নিজের মায়ের মতো ভাবতে তাহলে তুমি এই অবস্থায় রেখে আসতে পারতে না।" তখন আমি বললাম যে, "দেখো আমি তো উনাকে ভালোই রেখে এসেছি। উনি তো তেমন অসুস্থ না। আমি তো এক্সাম দিয়ে চলে যাব।" উনি ঠাস করে ফোনটা রেখে দিলেন। সেই যে রাখলেন, উনি আমাকে আর কল দিলেন না। আমি অনেকবার চেষ্টা করেছি উনাকে ফোন দেওয়ার জন্য। উনি তো আমাকে আর কল দেন না। ২ দিনের জন্য বলে আমি এসেছিলাম। ২ মাসের উপর হয়ে গেছে। উনারা কেউ একটা আমার খবরও নেননি যে আমি বেঁচে আছি কিনা। ওদের বাচ্চা আমার পেটে। উনারা একটা খোঁজ রাখেন না। আমি হাসব্যান্ডের অপেক্ষা করতে রইলাম। শুধু কল দিই, কিন্তু উনি আমার কলটা কেটে দেন। ৩ মাস পর শাশুড়িকে কল দিয়ে বললাম, "আম্মু আমি তো আপনাদের কাছে ফিরে আসতে চাই, আমাকে নিবেন না?" শাশুড়ি কিছু না বলে ফোনটা কেটে দিলেন। তারপর উনারা আর আমার সাথে কন্টাক্ট করলেন না। এদিকে আমি ফেসবুকে ঢুকলেই দেখি যে আমার হাসব্যান্ড ওই মেয়েটার সাথে টিকটকে ভিডিও করতেছেন, ডুয়েট করতেছেন, নাচানাচি করতেছেন। অনেক খুশি উনি ওই মেয়েটাকে নিয়ে। উনি আমার সাথে আর কন্টাক্টই করলেন না। আমি যে ওনার কাছে ক্ষমা চাইবো সেটার সুযোগও উনি আমাকে দিলেন না। এদিকে আমার মেয়েটা আমার পেটে আস্তে, আস্তে বড় হতে লাগলো। গ্রামের লোকজনও সবাই বুঝতে লাগলো যে আমার হাসব্যান্ডের সাথে কোনো সম্পর্ক নেই। ওরা বলতে লাগলো যে, "যে মানুষ তোর মূল্য বোঝে না, তুই ওকে রেখে কি করবি? এই মেয়েটাকে তুই মেরে ফেল, পেটে মেরে ফেল, দুনিয়াতে এনে কি করবি? তোদের অবস্থা তো ভালো নেই।" আমি বললাম যে, "না, আমার বাচ্চা আল্লাহ দিয়েছেন। আমি ওকে আমার নিজের হাতে আ পে বড় করব। আল্লাহ যাই হবার তাই হবে।" আমি কি করব, রাতের বেলা পরের দিন তাহাজ্জুদের সময় অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে ভিজে এসে অজু করে জানালার মাঝে বসে অনেক কান্না করেছিলাম। আল্লাহর কাছে বললাম যে, "আল্লাহ আমাকে একটা রাস্তা দাও। এই কষ্টের জীবনে আমি কি করব? আল্লাহ আমাকে একটা রাস্তা দেখাও। আমাকে না হয় দুনিয়া থেকে তুলে নাও। এই বাচ্চা সহ পেটের মধ্যে, না হয় আমাকে কিছু একটা করো।" তখন পরদিন সকালবেলা যখন উঠলাম, অবাক করার বিষয়, আমার বিয়ের আগে আমি কিছু টিউশনি করতাম। ওই সবগুলা স্টুডেন্ট আমার কাছে ফিরে আসলো। এসে বলল যে আমার কাছে ওরা আবারও টিউশন করতে চায়। তখন আমি খুশি হয়ে ওদেরকে পড়াশোনা করতে লাগলাম। আমার কিছু টাকা ইনকাম হতে লাগলো। আমার মাও কাজ করে আমার জন্য খাবার কিনতে লাগলেন। উনি আমার মা বললেন, "তোর কিছু যদি ইচ্ছে হয় তাহলে আমাকে বলিস, আমি এনে দিব।" কিন্তু অথচ আমার বাবা একটা আচারও আমার জন্য এনে দেননি। এই না এনে উনি আমার মাকে আরো মারধর করতে লাগলেন যে, "এ উপায়ে মেয়েটাকে পেছনে আর টাকা খরচ করিস না।" সেটা দেখে আমার আর সহ্য হচ্ছিল না। অনেক কান্না করতেছিলাম। কিন্তু এর আমার মেয়েটা দেখতে, দেখতে জন্ম হয়ে গেল। ওর ডেলিভারির পর আমার আব্বু আমার শাশুড়ির বাসায় মিষ্টি নিয়ে গিয়েছেন যে, "আপনাদের নাতিন হয়েছে।" কিন্তু আমার শাশুড়ি আমার বাবাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, "এসব পচা মিষ্টি আমরা খাই না" বলে ওনারা আমার বাবাকে অপমান করে বিদায় করে দেন। ১ মাস পর উনারা এসে আমার বাচ্চাটাকে নিয়ে যান আমার কাছ থেকে, আমার কোল থেকে কেড়ে নিয়ে যান। গিয়ে উনারা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন। আমাকে উনারা ডিভোর্স দিয়ে আমার মেয়েটাকে এখন নিয়ে গিয়েছেন। ৯ মাস হয়ে গেছে, আমি আমার বুকের ধনটাকে এখন দেখতে পারি নাই। আমি রাতের বেলা ঘুমাতে পারি না। শুধু কান্না করি যে আমার মেয়েটা হয়তো কান্না করতেছে আমার কোলে আসার জন্য। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো রাস্তা নেই। আমার কোনো টাকা নেই যে আমি আমার মেয়ের জন্য লড়াই করব। উনারা আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছেন। আমার স্বামী ইতিমধ্যে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছেন। আল্লাহর কাছে একটাই চাওয়া, এই জালিমের বিচার যেন এ দুনিয়াতে হয়। আর আমি আল্লাহর কাছে ভরসা করে সবর করে রইলাম যে আমার দিন একদিন ফিরবে, আমার মেয়েটা একদিন আমার কোলে ফিরে আসবে। আমিও সুখের ছোঁয়া পাবো। তো এই গল্পটি এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের আমার গল্প বলাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনটি অন করে রাখবেন। আর ছোট বোনটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।